Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ বরাবরের মতোই একাডেমিক প্রোগ্রামগুলোকে সেই সঙ্গে অ্যাডমিশন টেস্ট এবং বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামের লক্ষ্যে তার শিক্ষা পদ্ধতিটাকে সাজায় নিয়ে পাঠদান করে আসছে জয়পুরহাটে। তো আজকে আমরা কোনো পাঠদান প্রক্রিয়ায় যাচ্ছি না। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছে, আমার খুব প্রিয় একজন শিক্ষার্থী, যার সঙ্গে ড্রিম ইমেজের দীর্ঘদিনের যাত্রা, অর্থাৎ সেই ক্লাস 8 থেকে 12 পর্যন্ত। তো এই দীর্ঘ যাত্রায় অনেক স্মৃতি, অনেক বিষয় তার সঙ্গে যাই হোক কথা হয়েছে। বর্তমানে সে কুয়েটের শিক্ষার্থী, কুয়েটে ভর্তি কনফার্ম করেছে। তো আজকে আমরা তার সঙ্গে কিছু কথা মত বিনিময় করব, শিক্ষা বিষয়ক কথা, যেটা আমি মনে করি জয়পুরহাট তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীর বা উচ্চশিক্ষার জন্য যারা প্রাণপণে চেষ্টা করতেছে তাদের জন্য অনেক উপকারী হবে। তো যাই হোক, প্রথমেই আজকে আমরা আমাদের সেই শিক্ষার্থীকে সামান্য ড্রিম ইমেজের পক্ষ থেকে সামান্য কিছু ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। মাহি, তোমার জন্য। থ্যাংক ইউ। তো যাই হোক, আজকে আমার সেই শিক্ষার্থীর পরিচয় করে দেই আর কি। নাম মাহি সারোয়ার। আরো পুরো নাম কি জানো তোমার, একটু বলো। সারোয়ার বিশ্বাস মাহি। সারোয়ার বিশ্বাস মাহি। যাই হোক, আমি ওকে মাহি সারোয়ার বলেই মনে রাখছি এবং সেভাবেই মনে আছে। তো যাই হোক, মাহির কাছে প্রথম প্রশ্ন যে যাই হোক, তুমি সব মিলিয়ে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাডমিশন পরের সময়টা এখন ফ্রি যাচ্ছে, মোটামুটি সবচেয়ে ভালো সময় যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে অ্যাডমিশনের দীর্ঘ একটা জার্নি, খুব কি বলবো যে একটা মানে সর্বোচ্চ একটা কম্পিটিটিভ একটা সাইট বাংলাদেশে বর্তমানে বলতে গেলে আমি বলি যে অ্যাডমিশন জার্নি। তো এই জার্নিটার পরে তুমি যে চান্স পেয়েছো, এখন তোমার পারিবারিকভাবে বা সামাজিকভাবে তোমার মর্যাদা বা তোমার সম্মান বা তোমার ভালো লাগা কতটুকু উন্নত হয়েছে বা তুমি মনে করতেছো এই বিষয়ে? স্যার, অ্যাডমিশন একটা বিষয়, যে বিষয়টা আমাদের হাই স্কুল, তারপরে হচ্ছে সেকেন্ডারি, এবং আমরা একটা হায়ার স্টাডিজের দিকে যাচ্ছি। তো হায়ার স্টাডি শুরু করতে যাচ্ছি, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক একটা রোমাঞ্চকর বিষয় এবং হচ্ছে একটা আবেগেরও বিষয়। এবং দীর্ঘদিন থেকে ভাবছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যাব। তবে এটা সামাজিকের বিষয়, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট ছাড়া অন্যান্যগুলোকে সামাজিকভাবে সেইভাবে রেপুটেশন করা হয় না। তবে বর্তমানে কুয়েটে অনেক বেশি রেপুটেশন হচ্ছে। তবে মেডিকেলে যেরকম হাইপ আছে, ইঞ্জিনিয়ারিং এ সেরকম হাইপ হয় না। আচ্ছা, এর কারণ আমি দুইটা জানি। হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ সবাই পরীক্ষা দিতে পারে না, কারণ ইঞ্জিনিয়ারিং এ আমাদের এবার বুয়েটে পরীক্ষা দিতে পারছে 10,000, কুয়েটে দিতে পারছে 12,000। এই জন্য মোস্ট অফ দা মানুষে দেখা যায় যে আমাদের অনেক গ্রাম বা আমাদের জয়পুরহাটের মতো শহরগুলোনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব একটা বেশি মানুষ নেয় না। এই জন্য ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক মানুষ জানে না, আমিও জানতাম না যে ইঞ্জিনিয়ারিং এ এত রকমের সাবজেক্ট আছে। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর আমি যাচ্ছি, যাদের ফ্যামিলিগতভাবে জানে তারা জানে। আচ্ছা, না তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে এটার একটা মেসেজও দিতে চাচ্ছি স্টুডেন্টদের জন্য, যে এই যে একটা এত বড় একটা জায়গায় দেখো, তুমি নিজের মুখেই বললা যে মাত্র 10,000 বুয়েটে, 12,000 হচ্ছে কুয়েটে পরীক্ষা দিয়েছে, তাই না? তাহলে এই যে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত মাত্র এই 10,000 বা 12,000-এর মধ্যে তুমি একজন, তাই না? তাহলে এইটার জন্য তো অবশ্যই একটা হার্ড স্ট্রাগলের মাধ্যমেই যেতে হবে। নর্মালি তো এমনি যাওয়া সম্ভব নয়। পসিবল কি এমনি যাওয়া? এই জন্য ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে সংগ্রামটা 2 বছরের, মানে কলেজ থেকে শুরু করে হলো এইচএসসি পুরো লাইফটাই। কারণ শেষে দেখা যায় যে পরীক্ষা দিতে পারবো না, যে 2 বছর সে ফাঁকিবাজি করে থাকে। আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ারিং তো যাই হোক, এখন তুমি ইঞ্জিনিয়ারিং এ গেছো, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাকে আরেকটা বিষয় জানতে চাই যে তুমি আমার সঙ্গে দীর্ঘদিন আছো, সেই 8 থেকে বলতে গেলে মানে করোনাকালীন সময়ের পরবর্তী থেকেই। তো আমার যে শিক্ষা পদ্ধতি বা আমার ড্রিম ইমেজের যে শিক্ষা সিস্টেম বা তথা ইয়াসিন স্যার যেভাবে তোমার মান্থলি এক্সাম, এমসিকিউ, রিটেন টেস্ট, হোমওয়ার্ক, ডায়েরি, এই যে এই প্রক্রিয়াগুলোকে তুমি উচ্চশিক্ষার পক্ষে কতটুকু বলবে, বা অন্তরায় আছে কি, বা আমাদের কোনো আরো ঘাটতি আছে কি যেটা মেকআপ করতে হবে? স্যার, আমি ড্রিম ইমেজ সম্পর্কে যদি বলতে চাই, প্রথমত আমার ড্রিম ইমেজের সাথে জার্নিটা শুরু হয়েছিল ক্লাস 8 থেকে। এবং আমি লাইফে প্রথম কম্পিটিশনের মধ্যে গেছিলাম আপনার প্রাইভেট সেন্টারের মধ্যে দিয়েই। ওইখানে আপনারা একটা খুব সুন্দর কম্পিটিশনের পরিবেশ তৈরি করেন, যেটা পড়াশোনার ক্ষেত্রে এক অনন্য, মানে অসাধারণ একটা ভূমিকা রাখে।
স্টুডেন্ট না চাইলেও পড়তে হয় যাক এই আলহামদুলিল্লাহ। বিষয়টা। এবং এটাই আমার কাছে সবচেয়ে ভালো বিষয় ছিল যে কম্পিটিশন। কম্পিটিশনে প্রতি মান্থলি আপনি একটা পরীক্ষার ব্যবস্থা করতেন এবং ওখানে আপনি নিজেই একটা কম্পিটিশনের ক্রিয়েট করতেন, কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করতেন স্টুডেন্টের মধ্যে। এমন না যে সবাই টাফ কম্পিটিটর, কিন্তু আপনি তাদের মধ্যে একটা কম্পিটিশন মাইন্ডসেট তৈরি করতেন, যেটার জন্য পড়াটা অনেক ভালো হইতো, পড়াশোনার ফ্লোটা থাকতো। আর আপনার নোট খাতা, ওইটা তো আমি এখনো রাখি নোট খাতাটা। আপনার নোট খাতা ক্লাস 8 থেকে করা শুরু করছি, 10 এর মধ্যে আমার নোট খাতাটা করা হয়ে গেছে। এবং ওই নোট খাতা দিয়ে আমি এইচএসসি পার করছি। আমার অ্যাডমিশনের সময়টা ওই আপনার নোট খাতাই আমার কাছে ছিল। অ্যাডমিশনের সময় আমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেই, আমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারগুলোতে শুধুমাত্র ওই যে এইচএসসি পরে 3 মাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথই করানো হয়, ইংলিশে কোনো কিছুই করানো হয় না। তো ইংলিশটা পুরোটাই গ্যাপ পড়ে যায়। তো যাদের ইংলিশ ভালো না তারা ম্যাক্সিমাম, যেহেতু বুয়েটে ইংলিশ থাকে না, এই জন্য বুয়েটে ইংলিশটা করায় না তার প্রিপারেশনে। কিন্তু কুয়েটে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় আমি দেখতেছিলাম যে ম্যাক্সিমামই কুয়েটে প্রায় 50 নাম্বার ইংলিশে ছিল। ম্যাক্সিমাম বলছে ইংলিশগুলো পারবো না। 400 মার্কের পরীক্ষায় 50 মার্কস ইংলিশে ছিল, ইংলিশ বাদে সব হয়েছে, এরকম টাইপের একটা মানুষের কথা। তখন আমি মনে মনে ভাবছিলাম আমার তো ইংলিশই সবচেয়ে ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে তোমার কুয়েটে চান্স হওয়ার পক্ষে ইংরেজিটাকে একটা অনেক বড় একটা, তুমি কি প্ল্যাকার্ড বা যেটাই হোক একটা মাধ্যম হিসাবে তুমি রাখতেছো, তাই না? তো যাক, খুবই আলহামদুলিল্লাহ। তো এখন এরপরে আরেকটা বিষয় তোমার কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের জয়পুরহাট খুব ছোট্ট একটা শহর, যাই হোক রুরাল এরিয়া, খুব ভালো যে মানুষের আয় ইনকাম আছে এরকম নয়। তবে এরই মধ্যেই অসংখ্য শিক্ষার্থী শুধুমাত্র আবেগে পড়ে এইচএসসির পরে বাইরে যাচ্ছে, অসংখ্য টাকা পয়সা নষ্ট করে তাদের শিক্ষা জীবনটাকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। আসলে কি মানে এই মানে এসএসসির পরে কি বাইরে যাওয়াটা কি খুব জরুরি মনে করতেছো শিক্ষার্থীদের? অবশ্যই এখানে আরেকটা কথা আছে, শিক্ষার্থীরা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে যে জয়পুরহাটে ভালো শিক্ষক নেই। তো তুমি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখবে? আসলে বাইরে যাওয়ার বিষয়টা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত বাইরে যাওয়া অনেকের ড্রিম থাকে, কিন্তু এইচএসসি টাইমটা অনেক শর্ট হয়। এই শর্ট টাইমে আমার মেইন টার্গেটটা থাকবে এইচএসসির পরে অ্যাডমিশন এবং তারপরে যেই জার্নিটা, ওইটাতে একটা ভালো জায়গায় সেট আপ হওয়া। ওইটার যদি কারো প্রপার গোল থাকে যে আমি এই জায়গা থেকে ভালো জায়গায় ভালো কিছু করব, সে যেতে পারে। আর তার যদি প্রপার প্ল্যানিং থাকে। আর প্ল্যানিং ছাড়া কোথাও যদি জাস্ট আবেগের বশত আমি যাচ্ছি, সবাই যাচ্ছে আমিও যাব, এটা আমি কখনো সাপোর্ট করি না। কারণ হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে যত সুবিধা আছে অসুবিধাও আছে, এবং অসুবিধাটাই বেশি। আর ফার্স্ট অফ অল সুবিধাটা পাইতে গেলে অনেক কিছু মানে অনেক কষ্ট হয়, আর অসুবিধাগুলো পাওয়ার জন্য কোনো কষ্ট দিতে হয় না, ওগুলো এমনিতেই আপনার চারপাশে চলে আসবে। এক্স্যাক্টলি, মানে খুবই মানে একটা পারফেক্ট এবং সময় উপযোগী কথা। এবং এটার মাধ্যমে কিন্তু অসংখ্য শিক্ষার্থীর জীবন হুমকির মুখে চলে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। ইভেন এরকম আমি দেখছি যে রাজশাহী থেকে পড়ে, ঢাকা থেকে পড়ে এসে তারা জয়পুরহাটে ন্যাশনালে বা বগুড়া আজিজুল হকি ন্যাশনালে ভর্তি হচ্ছে। তো এটা আসলে একটা খুবই দুঃখজনক। তো আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে জয়পুরহাটে শিক্ষক নাই, এই ফ্লোটাকে তুমি কিভাবে দেখবে? জয়পুরহাটে শিক্ষক নাই এটা যদি বলা হয়, তাহলে আমাদের যারা শিক্ষক আছে তাদেরকে আসলে অসম্মান করা হয়। প্রথমত আমাদের জয়পুরহাটে অনেক ভালো ভালো শিক্ষকই আছে, অফলাইনে আছে, কিন্তু হচ্ছে পড়ার ফ্লোটা আমি আমার অ্যাডমিশন টাইমটা কিভাবে পড়বো সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি মেডিকেল টার্গেট হই তাহলে ওইভাবে আমি টিচার সেট আপ করতে হবে আমার নিজের মতো করে, কারণ নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে এই 2 বছরে। আর ইঞ্জিনিয়ারিং বা ইয়াকের ক্ষেত্রে তোমার হচ্ছে অফলাইনে আমাদের স্যার আছে, তবে আমি ব্যক্তিগতভাবে অনলাইনে করছিলাম। অনলাইনে অনেক ভালো রিসোর্স আছে, এবং এমনকি দেখা যায় যে ঢাকায় যারা হচ্ছে রেপুটেড কলেজে গুলো আসছে বা রাজশাহীতে, তারাও অনলাইনে করছে। আমি তাদের থেকে খোঁজ রাখতাম। আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে জয়পুরহাট থেকে রাজশাহী বা ঢাকাতে গেছিল, ওরা অনলাইনে করতো, আমরা তাদের সাথে একসাথে কানেক্টেড ভাবে অনলাইনে। আচ্ছা, তার মানে বিষয়টা এইটাই যে শিক্ষক নাই এই অজুহাতে বাইরে গিয়ে আহামরি টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা একটা পাগলামো বা একটা মানে নিতান্ত একটা আবেগী বিষয়। আমি মনে করি যে তুমি অনলাইন সোর্সটাই যদি তোমার একটা সোর্স হয় বা অফলাইনের পাশাপাশি যদি ওইটা একটা সাপ্লিমেন্টারি হয়, তো সেটা তো তুমি তোমার ঘরে বসেই পাবে, তাহলে সেটার জন্য তো বাইরে যাবার প্রয়োজন নেই, তাই নাকি? আচ্ছা, এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি আসলে আমাদের সম্মানিত অভিভাবকদের, কারণ অভিভাবকরা এই জায়গাটাতে মিসগাইড করতেছে বাচ্চাদেরকে। ইন্টারমিডিয়েট বা এইচএসসির বাচ্চা সম্পূর্ণ আবেগী একটা বাচ্চা, এই আবেগী বাচ্চাগুলোকে এককভাবে ছেড়ে দিয়ে তাদের শিক্ষা জীবন
একটা মানে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য আমি মনে করব সমানভাবে আমাদের এই অভিভাবকগুলো দায়ী। তো আশা করব তোমার এই কথা বা আমাদের এই মেসেজ দ্বারা অভিভাবকদের এ বিষয়ে আরো সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। তো এবারে তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হলো যে এই যে মানুষের যে একটা গোল বা সেট আপ, তুমি অবশ্যই এর আগে বললা, তারপরে আমি স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি যে আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে আমি দেখছি যে 9-10-এ বা 8-এ আউট অফ সিলেবাসের বাইরে যদি বা স্কুলের সিলেবাসের বাইরে যদি একটু গ্রামার করাতে যায়, তারা প্রায় এরকম একটা কথা বলে যে আগে তো এসএসসি পার করে নেই বা পাশ করে নেই বা এই তারপরে দেখা যাবে, এখন এগুলোর প্রয়োজন নেই। আসলে এটা তুমি কি মনে করো? আমি আমি কি মনে করি সেটা থেকে আমি কি করছি সেটা বললে মানে বেশি ভালো হবে। হ্যাঁ। আমি স্যারের কাছে 8 থেকে পড়ছিলাম, 9-10 এর কথা বলি। 8-এ তেমন কিছু করোনাকালীন ছিল, 9-10 থেকে শুরু করি। হ্যাঁ, আমি এসএসসি পর্যায়ে স্যারের কাছে আমার সিলেবাসে পড়া কমপ্লিট করার পরে আমি হচ্ছে স্যার আমাকে কম্পিটিটিভ এক্সাম বই কিনাইছিল। আচ্ছা, ওই বইটাতে আমি হচ্ছে স্যারকে বলে আমি হচ্ছে এক্সাম আমাদের সিলেবাসের বাইরে জিনিস গ্রহণ করতাম। স্যার আমাকে লিটারেচার পর্যন্ত পড়াইছিল, লিটারেচারে কোন হচ্ছে কবির নাম কি, যেগুলো আসে না তেমন, মানে আমাদের সিলেবাসে খুবই রেয়ার, সেগুলো না আমি করে রাখছিলাম, মুখস্থ করে রাখছিলাম। এবং ওগুলো আমি দেখছিলাম যে আমার অ্যাডমিশনে ওই যে হচ্ছে অনেক ফ্রেন্ডরা মুখস্থ করে গিয়ে, হ্যাঁ সাস্টের এক্সামে মনে হয় আসছিল। যাই হোক, আমি অ্যাডমিশনে যখন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছিলাম তখন দেখছিলাম যে ওই টাইপের কোশ্চেন মানে ইংলিশের ক্ষেত্রে, তো ইংলিশে আমার কোশ্চেন ব্যাংক আলাদাভাবে সলভ করতে হয়নি, কারণ আমি এসএসসিতেই ওগুলো করে রাখছিলাম। না, এখানে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি স্পেসিফিক, যে শিক্ষার্থীরা যে মনে করে যে আগে এসএসসি পাস করে নেই, এগুলা লাগবে না। অনেক অভিভাবকরা এটা মনে করে যে আগে এসএসসিতে জিপিএ 5, এই যে জিপিএ 5 এর যে একটা পাগলা পাগলাপনা, এইটাকে তুমি কিভাবে দেখবা আসলে, যে এসএসসির আগে পাস করে নেই তারপরে এগুলো শিখবো, কিন্তু আদৌ কি এটা পরে শেখা সম্ভব? স্যার, এটা ডিপেন্ড করবে স্টুডেন্ট হাতে টাইম কতটুকু আছে। স্টুডেন্ট যদি একেবারে হচ্ছে টেস্ট পরীক্ষার আগে আসে তাহলে তো করার টাইম নাই, কিন্তু সে যদি শুরু থেকেই যায়, তো তখন আমি বলবো যে ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা একবারে হচ্ছে মানে হচ্ছে অল্প অল্প করে শেখার বিষয়, অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ। হচ্ছে একটা ভিত্তি আছে, জাস্ট নিচের ভিত্তিটা শক্ত না হলে উপরে ওঠা যায় না। উপরে যদি আমি ভিত্তি বড় করি তাহলে দেখা যাবে আমার পুরো বিল্ডিংটাই ভেঙে যাবে। এক্স্যাক্টলি, ওই জন্য ইংরেজিটাকে স্টেপ বাই স্টেপ যেভাবে আপনি শেখান সেটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এইটাই আর কি, আর খুব বেশি কিছু নিব না, কারণ আমাদের স্টুডেন্টদের যেটা মেসেজ দেওয়া সেটা দেওয়া হয়ে গেছে। আমি শুধু এতটুকুই বলবো যে মাহি সারোয়ার বা মাহি বিশ্বাস বা যেটাই যে নামে ও পরিচিত জয়পুরহাটে, আমার শিক্ষকতার জীবনে যত শিক্ষার্থী পেয়েছি, সত্যি কথা যে আসলে মুখের উপরে প্রশংসা নয়, আমি এটা অনেক শিক্ষার্থীর কাছে এখনো গল্প করি যে ছেলে মানুষরা সাধারণত একটু অ্যারোগ্যান্ট টাইপের হয়, একটু উগ্র টাইপের হয়। তো সেদিক থেকে মাহি সারোয়ার আমার কাছে একটা আদর্শিক আইডিয়াল স্টুডেন্ট। যে একটা ছেলে মানুষ এত ভদ্র হয়, এত ভালো হয়, এটা আসলে ওকে দিয়েই সেটা এক্সাম্পল দেওয়া যায়। তো এরকম আমার হাতে গোনা আরও কিছু স্টুডেন্ট এর আগে আমি পেয়েছি, যেমন আবদুল্লাহ আল গালিব, ডাক্তার আতাউর রহমান স্যারের ছেলে, অনেক ভদ্র, আমি ওকে দিয়েও এক্সাম্পল দিই। মাহি সরারও ঠিক তেমনি একজন স্টুডেন্ট। তো আসলে একটা স্টুডেন্টের বা শিক্ষার্থীর যদি গোলটা ঠিক থাকে, তার লক্ষ্যটা যদি ঠিক থাকে, এবং সেটা যদি সে জার্নিটা শুরু করে একেবারে প্রি প্ল্যানিংভাবে ক্লাস 9 থেকে অ্যাটলিস্ট শুরু করে, তার জন্য আসলে লক্ষ্যটা পৌঁছা অবশ্যই সম্ভব। এবং সেক্ষেত্রে আমি বলবো ইংরেজিটা তার একটা অবশ্যই সর্বোচ্চ সহায়ক ভূমিকা হিসাবে তার জন্য এটা ভূমিকা রাখবে, যদি সেটার পরিকল্পনাগুলো ঠিক হয়, টিচারের গাইডলাইনটা যদি ঠিক হয়। তো যাই হোক, সর্বশেষ একটা কথা বলবো, যেহেতু আমি সঞ্চালক, তারপরেও তোমার কাছে জানতে চাইবো, তুমি অবশ্য অনেকবার বলছো, তারপরও ড্রিম ইমেজ এবং ইয়াসিন স্যার সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও, 2-1 লাইনে বলতে পারো। ড্রিম ইমেজ সম্পর্কে যদি বলতে যাই, তো আমার প্রমোদ চৌধুরীর একটা লাইন মনে পড়ে যে বিদ্যার চর্চা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। তো আমার জীবনে সেরা উত্তর সাধক ইয়াসিন স্যার, যিনি আমাকে আমার মধ্যে বিদ্যার চর্চার যেই আগ্রহটা, যে প্যাশনটা, এটা জাগিয়ে তুলছিল।
তো এইটাই আমার এই লাইনের মধ্যেই আমি স্যারকে মনে হয় সব ডিফাইন আচ্ছা, করতে না পারছি। অনেক অনেক এক্সপ্লেনেশন, কারণ এই লাইনের এক্সপ্লেনেশন এত বড় মাপের একজন মানে লেখকের কথা যে আসলে এটার এক্সপ্লেনেশন করতে গেলে অনেক বেশি হবে, অনেক কিছু হবে। তো যাই হোক, তোমাকে আর অনেক বেশি কিছু বলবো না। তারপরেও বলবো যে তুমি যে পরিকল্পনায় মানে সামনে এগিয়ে গেছো, তোমার ভবিষ্যৎ বা নেক্সট প্রজন্মকে কি আসলে এই একই পরামর্শ দিবে, না কোনো স্পেসিফিক কাটছাট করে কিছু কথা বলবে? অর্থাৎ তুমি ভবিষ্যৎ শিক্ষার্থীর জন্য কিছু একটু বলো। যারা এইচএসসি জার্নিটা শুরু করতে যাবে তাদের জন্য আমার হচ্ছে অ্যাডভাইস বা পরামর্শ যেটা থাকবে, তাদের গোলটা সেট আপ করে রাখার জন্য। তারা কোন লাইনে যাবে বা 2 বছর পর এইচএসসি পর তারা কোথায় দেখতে চায় নিজেদেরকে, এটা যদি তাদের মনের মধ্যে থাকে তাহলে আশা করা যায় তারা সেই অনুযায়ী যদি পরিশ্রম করে, গোল সেট আপ করার পর সেই অনুযায়ী পরিশ্রম করলে সেই জায়গায় দেখতে পারবে, সেটা যে জেলাতেই হোক না কেন। মানে জেলাটা ম্যাটার না বা এরিয়াটা ম্যাটার না, আসলে একটা তার মনের ম্যাটারটাই ম্যাটার এখানে, তাই না? মনের ইচ্ছাটা। তো এক্ষেত্রে ইংরেজি বা অন্য সাবজেক্টগুলো পড়ার পরিকল্পনাটা কি পরামর্শ দিবে তুমি? ইংরেজি তো স্যার বললোই যে হচ্ছে ইংরেজিটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে পড়তে হয়। তো ইংরেজির একবারে যে আমি শিখে ফেলবো এমনটা না। আর এইচএসসি তে কেউ যদি সায়েন্স নেয়, অন্যান্য সাবজেক্টের অনেক প্রেশার থাকে, তখন ইংরেজিটা পড়ার মানে সময় হয় না, দেখা যায় যে সময়ই হয় না। তো সেই ক্ষেত্রে উপযুক্ত সময় কিন্তু 9-10, হ্যাঁ। তাই না? এই সময়টা, তো এই সময়টাই যদি সে ভালো করে শিখতে পারে, হয়তো বা ভালো কিছু সে করতে পারবে বা ভালো জায়গায় দেখতে পারবে। তো যাই হোক, মাহিকে অনেক ধন্যবাদ। ও ভবিষ্যতে একজন মানে ভালো একজন ইঞ্জিনিয়ারিং হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশের জন্য তথা সমগ্র মানব জাতির জন্য যেন কিছু করতে পারে। নিজের জন্য তো করবেই, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। সেই সঙ্গে আমরা যারা শিক্ষক আছি, মাহিকে আমি শুধু নয়, আরও অনেক টিচারই হ্যান্ডেল করেছে বা পড়িয়েছে, সমস্ত শিক্ষকদের মুখ যেন উজ্জ্বল করতে পারে, দেশের জন্য যেন ভালো হয়ে কোনো কাজ করতে পারে, সেই শুভকামনা। এবং আমি আমার যারা দর্শক, অভিভাবক, শিক্ষার্থী সবার কাছে মাহির জন্য আবারও একবার সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।